হ্যালো এভরিওয়ান। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমার আগের সবগুলো ভিডিও দেখেছেন এই প্লেলিস্টের। কারণ আজকে আমরা এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলাপ করব, ওকে? এবং সেটার নাম হচ্ছে ফিচার সিলেকশন। লাইক কীভাবে আমরা আননেসেসারি ডেটা ছেটে ফেলবো একদম, যেগুলো আর কি খুব কাজের না, বাট এগুলা নয়েস, ওকে, যার কারণে আপনার মডেল আসলে ভালো মতো প্রেডিকশন করতে পারে না। সো আমরা আজকে এই নিয়ে আলাপ করব। বাট তার আগে প্রিরিকুইজিট হলো আপনারা দয়া করে আগের ভিডিওগুলো দেখে আসবেন, কারণ এগুলো কিন্তু আস্তে আস্তে আমরা অ্যাডভান্স টপিকে যাচ্ছি। সো আগে ভিডিওগুলো দেখে আসলে আপনাদের কনসেপ্ট কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হবে। দেন আমার প্লেলিস্ট ফুল দেখার পরে আপনি যখন কোনো ফর্মুলা দেখবেন, কোড দেখবেন, আপনাদের কনসেপ্ট কিন্তু ফুল ক্লিয়ার থাকবে, ওকে? সো শুরু করি আজকে ভিডিও ফিচার সিলেকশন। সো ইমাজিন করেন যে আপনার রুমে শত শত আননেসেসারি জিনিস পড়ে আছে এবং তার মাঝখানে আপনার ঘরের চাবিটা আপনি হারিয়ে ফেললেন। এখন ওই চাবিটা আপনার জন্য খুঁজে পাওয়া কতটা হার্ড হতে পারে। আমার সাথে তো অনেক হয় না, আমি অনেক অগোছালো জিনিসপত্র থাকে, দেন আমি চাবি খুঁজতে পাই না। এই কারণে এখন আমি অ্যাপেল এয়ারট্যাগ কিনে চাবির মধ্যে লাগাই দিয়েছি যেন এনি টাইম চাবি খোঁজার সময় যেন দেখতে পাই। সো ডেটা সায়েন্সেও কিন্তু ঠিক একই প্রবলেমটা হয়। সো আপনার কাছে হয়তো হাজার হাজার কলামের ডেটা থাকবে, কিন্তু মডেলের জন্য দরকারি মাত্র আসলে 10টা কলাম, ওকে? বাট আমি 100টা কলাম নিয়ে মডেল ট্রেন করতেছি, টেস্ট করতেছি, উইচ ডাজন্ট মেক এনি সেন্স। সো আপনার মডেলের জন্য দরকার 10টা কলাম, আপনার 10টা রাইট কলামই বের করতে হবে, ওকে? সো যদি আপনি সব ডেটা নিয়ে মডেল ট্রেন করেন, ওকে, তাহলে হবে কি আপনার মডেল হবে অনেক স্লো এবং মেমোরি অনেক বেশি খরচ হবে এবং অ্যাকুরেসিও কিন্তু অনেক কমে যাবে। সো আজকে আমরা ফিচার সিলেকশন কীভাবে সায়েন্টিফিক ওয়েতে আমরা আননেসেসারি সব ডেটা এলিমিনেট করতে পারি, আমরা আজকে এটাই শিখবো, যেন মডেল আরও বেশি ইন্টেলিজেন্ট হইতে পারে, ওকে? সো সো ইয়া সো বেশি ডাটা মানেই কিন্তু আসলে ভালো রেজাল্ট, এই ধারণাটা কিন্তু আসলে ভুল, ওকে? সো এটাকে আমরা কি বলি? কার্স অফ ডাইমেনশনালিটি। সো আপনারা রিপিট করতে পারেন, কার্স অফ ডাইমেনশনালিটি, ওকে? সো কার্স অফ ডাইমেনশনালিটি। সো যত বেশি আপনি আপনার যত বেশি আননেসেসারি ফিচার থাকবে আপনার মডেলে, আপনার মডেল কিন্তু তত বেশি কনফিউজড হয়ে যাবে। এটা মানুষের ক্ষেত্রেও হয়, ওকে? সো ফর এক্সাম্পল, আমার আপনাকে একটা কোশ্চেন করা দরকার, আমি আপনাকে 50টা কোশ্চেন করলাম। সো আপনি অবশ্যই, আপনার তো এত লং টার্ম মেমোরি নাই, আপনি 50টা কোশ্চেন বুঝে আপনি আমার একটা কোশ্চেন যেটা আমি শুনতে চাই সেটার অ্যান্সার দিবেন। ডাজন্ট মেক এনি সেন্স, রাইট? সো আপনারও মডেলের ক্ষেত্রেও ঠিক একই জিনিসটা হয়, মডেল কনফিউজ হয়ে যায় এবং তখন ওভারফিটিং হয়ে যায়। সো আমাদের ফার্স্ট যেই লক্ষ্য, যে আমাদের রাইট ফিচারগুলো বের করে আনা, কম ইনপুট দিয়া সব থেকে বেশি ইম্প্যাক্ট তৈরি করা, এটা হইলো আসল ডেটা সায়েন্টিস্টের কাজ। শুধু জাস্ট কোড করা না, ওকে? ডেটার মধ্যে যেই জঙ্গল বা জটলা আছে সেগুলো পরিষ্কার করে আমাদেরকে রাইট মিনিংফুল এমন একটা ডেটা বের করতে হবে যেটা আর কি কোম্পানির জন্য কোনো বিজনেস ভ্যালু অ্যাড করতে পারে, ওকে? সো ফার্স্টে আমি এখন অনেক টেকনিক তো আছে। সো ফার্স্টে আমি শুরু করি ফিল্টার মেথডস নিয়ে, ওকে? সো এটা স্ট্যাটিস্টিক্যাল টেস্টের মতো, ওকে? সো আমরা কোরিলেশন টেস্ট করে দেখতে পারি, ওকে? কোন কলামগুলা টার্গেটের সাথে বেশি কানেক্টেড, ওকে? আমার টার্গেট যেই ভ্যালু, সেই ভ্যালুর সাথে সব থেকে বেশি কানেক্টেড কোনগুলো, আমরা সেটা কিন্তু কোরিলেশন করে বের করতে পারি। কারণ তাহলেই আমি বুঝতে পারবো যে আচ্ছা, টার্গেট ভ্যারিয়েবলের সাথে এই 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 ওই কলামগুলো বেশি ইম্পর্ট্যান্ট, তার মানে কিছু একটা ব্যাপার আছে, তারা ইম্পর্ট্যান্ট, তাই এগুলো বাদ দেওয়াই যাবে না, ওকে? আরেকটা আমরা মেথড বলতে পারি র্যাপার মেথডস, ওকে? সো এটা একটু সময় টাইম কনজিউমিং, কিন্তু আমরা বারবার ডিফারেন্ট কলামের কম্বিনেশন দিয়ে আমরা মডেল চালিয়ে কিন্তু দেখতে পারি যে কোনটা বেশি ভালো পারফর্ম করছে। সো রিকার্সিভ ফিচার এলিমিনেশন, টেকনিক্যাল টার্মসে আমি যদি বলি RFE। সো এটাও করা যায়। এটা যদি ছোট ডেটা নিয়ে করেন তাহলে বেটার, কারণ বড় ডেটা নিয়ে করলে ডাজন্ট মেক সেন্স, ওকে? সো আপনার বড় ডেটা সেট থাকলেও আপনি ফার্স্ট ছোট একটা ব্যাচে কাজ করবেন, যখন সব ঠিক থাকবে তখন আপনি বড়টাতে যাইতে পারবেন, ওকে? এরকম আর কি।
দেন আরেকটা আছে আপনার এমবেডেড মেথডস। সো এমবেডেড মেথডস কিন্তু লাইক সব থেকে স্মার্টেস্ট। ওকে, এখানে আপনার আসে আপনার একটা রেগুলারাইজার আসে যেটা নাম হচ্ছে আপনার লাসো, LASSO। ওকে, সো এই লাসোর কাজটা হলো যে ও লাইক ডিসিশন ট্রির মতো যেসব মডেলগুলো আছে সেগুলো ট্রেনিংয়ের সময় কি করে, আননেসেসারি যেসব ফিচার আছে সেগুলো ইম্পর্টেন্স জিরো করে ফেলে একদম। ওকে, সো সো আর কি বলা যায়, আরেকটা আমার মাথায় আইডিয়া আসলো। ওকে, সো ফর এক্সাম্পল আপনার কাছে যদি দুইটা ফিচার যদি ফর এক্সাম্পল নিজেদের মধ্যে 99% কোরিলেটেড হইলো ফর এক্সাম্পল, ওকে, দুইটা ফিচার একদম 99% কোরিলেটেড, তখন কিন্তু লাইক দুইটা রাখার কোনো মানে নাই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অনেকেই মিস করে। ওকে, সো দয়া করে এই জিনিসটা মনে রাখবেন। সো এটাকে আপনি কিন্তু একটাকে বাদ দিয়ে দিতে পারেন, লাইক দুইটা ফিচার নিজেদের মধ্যে 99% কোরিলেটেড, সো আপনার দুইটা কেন রাখবেন, একটা দিয়েই তো কাজ হয়ে যাচ্ছে, রাইট? শুধু মডেলের কমপ্লেক্সিটি বাড়ানো তো কোনো মানে হয় না। সো এতে আপনার মডেলের কমপ্লেক্সিটি কমে যাবে আর আপনার পারফরমেন্স কিন্তু তখন অনেক বেড়ে যাবে। সো ইন্টারভিউতে যখন আপনি এক্সপ্লেন করবেন যে কিভাবে আমি 500 কলাম থেকে 20টা কলামে নামে আসলাম, তখন কিন্তু আসলে আপনি নিজেকে লাইক একদম কি বলে সিনিয়র পর্যায়ে নিয়ে যেতে পারেন, কারণ এইসব অনেক জুনিয়র এইসব ভুল করে। ওকে, 500 কলাম নিয়ে মডেল ট্রেন করে রেজাল্ট নিয়ে দেখে খুব খুশি, দাঁত বাইর করে হাসতেছে, কিন্তু আসলে এটা রাইট ছিল না, কোম্পানি কিন্তু অনেক টাকা লস হয়ে গেল। কারণ 500 কলাম ট্রেন করতে যেই জিপিইউ আমার যে কম্পিউট হবে ওইটার যে খরচ আর 20টা কলামে দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, রাইট? সো এটাই। সো আজকে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আমি নেক্সট ভিডিওতে আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলাপ করব, সেটা হচ্ছে আপনার মডেল ক্যালিব্রেশন। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওগুলো দেখছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। তারা